বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বৃহস্পতিবার 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী, আর এই দিনে স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই লক্ষ্যে দেশের রাজধানীতে রাজপথ ঝাড়ু দিলেন মোদী। গান্ধী জয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 5 বছরে পরিষ্কার ভারত তৈরির লক্ষ্যে এদিন রাজধানীর রাজপথ ঝাড়ু দিলেন মোদী। বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর জন্মদিনের সকালে হাতে ঝাড়ু তুলে নেন মোদী। ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী দপ্তরের উদ্যোগে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। গত 25 সেপ্টেম্বর থেকে শুরু হয় প্রচার। এক সপ্তাহ আগে থেকেই সরকারি দপ্তরের পুরনো আসবাব ও ফাইল সরিয়ে ফেলা হয়েছিল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের মাত্র 32.70% বাড়িতে রয়েছে শৌচালয়। এই বছর প্রকাশিত রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দেখা গিয়েছে ভারতের বহু মানুষ এখনো খোলা আকাশের নিচেই মলত্যাগ করেন। এদিন ক্লিন ইন্ডিয়া বক্তৃতায় মোদী বলেন, আজ থেকে 5 বছর পর 2019 সালে মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকীতে স্বচ্ছ ভারতই হবে তার জন্য সেরা উপহার। क्विट इंडिया की सफलता इसलिए थी कि सारा देश आज़ादी के आंदोलन में जुड़ा था। क्लीन इंडिया की सफलता इसमें है कि 125 करोड़ देशवासी इसमें जुड़े, चाहे मैं हूं या आप हो। हम सब के लिए महात्मा गांधी का क्विट इंडिया ये सफलता जैसे हमें एक आनंद देती है, क्लीन इंडिया भी हमें उतना ही आनंद देगी, इतना ही सुख देगी, उतना ही समृद्धि का रास्ता प्रशस्त करेगी। इस विश्वास के साथ इन महापुरुषों के शब्दों पर भरोसा करके हम चल पड़े। आइए हम सब मिलकर के देखें। और मैं तो मेरी वेबसाइट पर, मेरी फेसबुक पर, ट्विटर पर सामान्य जनता का जो मिजाज देख रहा हूं, जो उत्साह देख रहा हूं, जो उमंग देख रहा हूं, मुझे विश्वास है कि सरकार से भी जनता 100 कदम आगे चलने को तैयार है। और अगर जनता चलती है तो फिर इसे रोकने का कोई कारण नहीं है। कौन गुनहगार इसमें, इस बात को हम न घसीटे। मैंने पहले ही कहा, ये राजनीति से परे है, ये सिर्फ राष्ट्रभक्ति की प्रेरणा से किया हुआ काम है। और हमने सिर्फ राष्ट्रभक्ति से प्रेरणा से ही करना है, राजनीति से प्रेरित होकर के नहीं करना है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। দুর্গাপুজোর অষ্টমীতে সারা দেশের সাথে রাজ্য পালিত হয় কুমারী পুজো। মহা অষ্টমীর সকালে রীতি মেনে বেলুর মঠ ও কামারপুকুরে কুমারী পুজো হলো বৃহস্পতিবার সকালে। কুমারী পুজো দেখতে বেলুর মঠে মানুষের ঢল। অপরদিকে মুম্বাইয়ের রামকৃষ্ণ মিশনেও অনুষ্ঠিত হয় কুমারী পুজো। দেবী জ্ঞানে কুমারী কন্যার আরাধনা। বহু বছরের প্রাচীন রীতি মেনে অষ্টমীর সকালে হলো কুমারী পূজা। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুর মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়। 1901 সালে মা শারদার উপস্থিতিতে 9 জন কুমারীকে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই থেকেই চলে আসছে এই প্রথা। বেলুর মঠের পাশাপাশি কামারপুকুরে শ্রীকৃষ্ণের জন্মভিটের দুর্গাপুজোতে রীতি মেনে এদিন কুমারী পূজা করা হয়। কুমারীকে এখানে ডাকা হয় উমা নামে। প্রথা এবং আচার মেনে মুম্বাইয়ের রামকৃষ্ণ মিশনেও আয়োজন করা হয়েছিল কুমারী পূজার। সেই পূজা দেখতে ভিড় জমান প্রবাসী বাঙালিরা। বৃহস্পতিবার মহা অষ্টমী। প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলা রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এদিন সকাল 8:50 শুরু হয় পূজা। এবছর যে মেয়েটিকে কুমারী দেবী হিসেবে পূজা করা হয়েছে তার নাম শতরূপা চক্রবর্তী। তার বয়স 5 বছর 4 মাস। তাকে মালিনী নামে পূজা করা হয়েছে বলে জানান মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ। তিনি কুমারী পূজার বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানান। বৈশ্য যে কোনো সম্প্রদায়ে 16খানা কুমারীকে নির্বাচন করা যায়। কুমারী পূজা যে কোনো দিনেই করা যায়, কিন্তু পূজার সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের মধ্যে সাধারণত অষ্টমীর দিনটি ঘটনাবহুল। এই দিনে সন্ধি পূজাও থাকে বলে অষ্টমীতেই কুমারী পূজা করার বিধিটা সর্বাধিক প্রচলিত। দুর্গা পূজার সময় ছাড়াও অন্য সময়েও কিন্তু কুমারী পূজা করা যায়, কারণ কুমারী পূজা একটি স্বয়ংসম্পূর্ণ পূজা। ঠিক যে মন্ত্রে দেবীর পূজা হয় সেই মন্ত্রে কুমারীকে পূজা করা হয়, আবাহন থেকে শুরু করে বিসর্জন সমস্ত। শুধু এখানে বিসর্জনটি থাকে না, যেহেতু এটি চেতন শরীর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্গাপুজোতে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক ওঝার। ঘটনা সোনামুড়া থানাধীন ধলিয়াস্থিত যুব সমাজ ক্লাব প্রাঙ্গণে। পুজোতে সাপের খেলা দেখাতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হলো এক ওঝার।
ঘটনায় প্রশাসনের তরফে তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয় সেই সাপের খেলাটি। ঘটনা সোনামুড়া থানাধীন ধলিয়া যুব সমাজ ক্লাবের পুজো প্রাঙ্গণে। জানা যায়, এবছর যুব সমাজ ক্লাবের পুজো উদ্যোক্তারা পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে সাপের সাম্রাজ্য তৈরি করা হয়েছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্তের বিষাক্ত সাপ রাখা ছিল দর্শনার্থীদের দেখার জন্য। যদিও এ ব্যাপারে সোনামুড়া পুলিশ প্রশাসনকে কিছুই জানানো হয়নি বলে জানা যায়। সপ্তমীর রাতে যুব সমাজ ক্লাবে সাপের খেলা দেখাতে যায় সোনামুড়ারই নামী ওঝা হাকিম আলী ও তার বাংলাদেশি দুই সাকরেত। জানা যায়, সাপের খেলা দেখানোর সময় একটি বিষাক্ত সাপ হাকিম আলীকে দংশন করে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সোনামুড়া হাসপাতালে এবং পরে তাকে জীবিত স্থানান্তরিত করা হয়। পরে জীবিত তার মৃত্যু হয়। সোনামুড়া থানার পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে ওই দুই বাংলাদেশি সাকরেতকে। বন্ধ করে দেওয়া হয় সাপের খেলাকে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দর্শনার্থীদের মধ্যে। তবে মহকুমাবাসীর মধ্যে প্রশ্ন জেগেছে, কিভাবে পুলিশকে নিদ্রায় রেখে এ ধরনের বিপজ্জনক খেলার আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। শুনছি আর কামড় দিছে, কারা কামড় দিছে? কে মানে কে জন দেখাইতে আসছিল আর কি দাদাইতে আসলো? খেলা দেখাইতে আসছিল। কি খেলা? সাপের খেলা। দেখাইতে আসে? আমি কিছুদিন আগে আসি, অসুস্থ আছিলাম। তুমি কি দাও ক্লাবের কিটা? এমনি আসি, মেম্বার হিসেবে আছি। ক্লাবের সদস্য নাকি? সদস্য না। কালকে কটার দিকে হয়েছিল ঘটনাটা? এটাও করতে পারি না। আমি আসি, আমি প্রায় 10টার দিকে বাড়িতে গেছি। ক্লাব সেক্রেটারির নাম কিটা? কৌশিক লস্কর। হ্যাঁ, আসলো নি ঘটনা জননিদান হয়েছিল? এটা করতে পারি না। থাকে সোনামুড়া, তারা নিয়ে আইছে তাদের কাছে। সোনামুড়া আছে না, আমি সোনামুড়া ওই গুগল নামের বাড়ির ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, বুঝলেন নি? ট্রেন থেকে আসছে যে মনে করেন যে ওই ইয়ে করে যে সময় এসে সময় আসলে পরে বলে রাস্তায় অজ্ঞান হয়ে গেছে আর কি। এই তো যাই না, যাচ্ছি মুরগা দিয়া যাই আমি আর কি, মারা গেছে। কেমনে মারা গেছে? ওই বিষটা টানছে বিষটা টানছে যে লেগে আর কি মারা গেছে। উল্লেখ্য, অনেকের মতে মৃত ওঝা হাকিম আলী অনেক সাপের দংশনের রোগীকে সুস্থ করেছিল বলে দাবি অনেকের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উৎসব উপলক্ষে বক্সনগরে এক গবাদি পশুর হাট বসে। হাটে প্রায় 5 শতাধিক গবাদি পশু বিক্রয়ের জন্য আনা হয়। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বক্সনগর স্কুল মাঠ প্রাঙ্গণে এক বিশাল গরুর হাট বসে। এখানে প্রায় 500 অধিক গরু নিয়ে আসা হয় বিক্রয়ের জন্য। এই বাজারে 30,000-এর নিম্নে কোনো গরু আসেনি। তবে সর্বোচ্চ গরুর দাম হয়েছিল 47,000। এই গরুগুলিকে ক্রয় করেন এলাকার সমাজসেবক আলিম মিয়া এবং রোশন মিয়া। তহসিলদার মোশাররফ হোসেন জানান, আচ্ছা, এখানে তো গরুর পারমিট দিচ্ছেন, এ পর্যন্ত কতটা পারমিট দিলেন? 150-এর মতন হবে। এরকম আশা করছেন গরু বিক্রি হবে? আরো বেশি হবে, 200-250-এর মতন হবে। কিরকম আগের তুলনায় বাজার? আগের থেকে অন্যান্য বছরের তুলনায় এবারে একটু বেশি। এই বাজার চলে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাড়িতে করে গবাদি পশু নিয়ে ঈদের বাজারে যাওয়ার পথে চাঁদার জুলুম ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাস্তা অবরোধে বসে গবাদি পশুর ব্যবসায়ীরা। উদয়পুর কাকরাবন সড়কের রাজনগর এলাকায় সকাল 11টা থেকে বেলা 1:30টা পর্যন্ত চলে অবরোধ। গাড়িতে করে গবাদি পশু নিয়ে ঈদের বাজারে যাওয়ার পথে চাঁদার জুলুম ও পুলিশি হয়রানির প্রতিবাদে রাস্তা অবরোধে বসে গবাদি পশু ব্যবসায়ীরা। উদয়পুর কাকরাবন সড়কের রাজনগর এলাকায় সকাল 11টা থেকে বেলা 1:30টা পর্যন্ত চলে অবরোধ, যার ফলে একদিকে যাত্রী হয়রানি, অন্যদিকে দুর্গোৎসব ও ঈদের বাজার উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত মহকুমা পুলিশ আধিকারিক রতন দাস ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে মুক্ত হয়ে অবরোধ। গবাদি পশু ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার ঈদের আগে বড়বাজার জামজড়িতে আর যখন গাড়িতে করে গবাদি পশু নিয়ে বাজারের উদ্দেশ্যে আসছিলেন, সেই সময় পথে অরুণাচল সংঘ ও খিলপাড়ার ইয়ং সোসাইটি পূজা কমিটি পুজোর চাঁদা দাবি করে। তারা পুজোর চাঁদা দিতে রাজিও ছিলেন, কিন্তু চাঁদা হিসাবে কোনো জায়গায় 6,000 আবার কোনো জায়গায় 10,000 চাওয়া হয়েছিল। সেটা কোনোভাবেই তারা মানতে পারেননি। খবর দেন রাধাকিশোরপুর থানাতে। পুলিশ এসে তাদের গবাদি পশু বোঝাই করা গাড়িগুলি নিয়ে যায় থানাতে। তাদের অভিযোগ, থানা থেকে গবাদি পশু বোঝাই গাড়ি আনতে গেলে পুলিশ 10,000 টাকা দাবি করে। এতেই তারা ক্ষিপ্ত হয় এবং রাজনগর এলাকায় এসে সমস্ত গবাদি পশু ব্যবসায়ীদের নিয়ে অবরোধে বসে রাস্তায়।
প্রথম আটকাইছে পূজা পাঠি আজকে বলতেছে তারা 6,000 টাকা দাও এরপরে নিচে পুলিশ এসে পুলিশে নিয়ে বলতেছে থানা 10,000 টাকা দাও প্রথম আটকাইলে পুজো হয় তারা 6,000 টাকা দেয় করতে পুলিশে নিয়ে বলতেছেন পুলিশের প্রতি গাড়ি 10,000 টাকা দাও 5,000-10,000 কালেকশন করে পুলিশে। কোন জায়গায় এটা ঘটনা? সারা ত্রিপুরা রাজ্যে পুলিশে গরুর গাড়ি যদি অপরাধ করে থাকে, গরুর গাড়ি অপরাধ করলে আমার কথা হয়েছে বাজারে আইয়া সদর রাস্তা বাজারে আইয়া ধরো পুলিশে, তো তারা কেন সিফার মাইছে পাবলিক গেলে ভাগাইছে তারা। কোন জায়গাটা এটা? কোন জায়গা? এটা খিলপাড়া রাজনগর। আপনারা গাড়ি কোন জায়গায় আটকে দেওয়া? সারা ত্রিপুরা রাজ্যে আজকা প্লাস উদয়পুরে আটকাইছে, উদয়পুরে নিয়ে গাড়ি নিছে, আজকা উদয়পুরে নিছে, আজকা একটা ঈদের বাজারে পুলিশে এটা শিউনি। পরবর্তী সময়ে মহকুমা পুলিশ আধিকারিক রতন দাস ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি দেখার আশ্বাস দিলে মুক্ত হয় অবরোধ। যথারীতি ঈদের আগে রাজনগর এদিন গবাদি পশুর হাটে পরিণত হয়। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। শহরের বড় বাজেটের পুজোগুলোর সাথে টেক্কা দিয়ে মাতৃবন্দনায় মেতে উঠেছে গ্রামীণ এলাকার ছোট বাজেটের পুজোগুলো। সোনামুড়া মহকুমার ধনপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য শান্তিনগরের গর্জিয়াস সোশ্যাল অর্গানাইজেশন এবছর তাদের ৬৭তম দুর্গোৎসব পালন করছে। মাতৃবন্দনায় মেতেছে গ্রামীণ এলাকাগুলো। বড় বাজেটের পুজোগুলোর সাথে টেক্কা দিয়ে গ্রামীণ পুজোগুলো নিজেদের মতো সাজিয়ে দুর্গাপুজো পালন করছে জাঁকজমকভাবেই। সপ্তমীর রাতেই দেখা গেল পাড়ার মায়েরা শিশুরা সহ সব বয়সের লোকেদের ভালো উপস্থিতি। সোনামুড়া মহকুমার ধনপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য শান্তিনগরের গর্জিয়াস সোশ্যাল অর্গানাইজেশন এবছর ৬৭তম দুর্গোৎসব পালন করে আসছে। এই পুজো শুরুতে ৭ বছর ধরে রতন পালের বাড়িতে হয়ে আসছিল। তারপর ৬০ বছর বর্তমান স্থানে মায়ের বন্দনা চালিয়ে আসছিল এলাকার সনাতন ধর্মাবলম্বীরা প্রায় ১০০ পরিবার। প্রায় ৬৫,০০০ টাকা ছিল এবছরের বাজেট। মূর্তি বানিয়েছেন পাড়ারই যুবক মিহির পাল। প্যান্ডেল তৈরিতে ছিল পাড়ার অপর যুবক অলোক শীল। পূজা কমিটির সম্পাদক বিনয় পাল জানান, গ্রামের নাম হলো মধ্য শান্তিনগর। আমরা বিগত ৬০ বছর ধরে আমরা এই পূজা করে আসছি। প্রতি বছর আমরা এই পূজাই খুব জমজমাটভাবে করি। গত বছর আমাদের এখানে আমাদের সোনামুড়া যে এসডিএম আমাদের এখানে উদ্বোধন করে গেছেন। আমরা এই যে প্যান্ডেল আমরা নিজেরাই তৈরি করি। আমাদের নিজের বাজেট ৬৫ থেকে ৭০ আমরা অ্যাভারেজ করি। আমাদের যে সদস্যরা আছে বা ক্লাবে যে প্যান্ডেল, এই প্যান্ডেল আমাদেরই পাড়ার ছেলে অলোক শীল, সে ওনার দ্বারাই কিন্তু পরিচালিত। এই প্যান্ডেলটা সম্পূর্ণ পরিকল্পনা মাফিক। মূর্তি আমাদের পাশেই একজন আছে এই পাড়ারই মিহির পাল, ওনার থেকে আমরা এই মূর্তি সংগ্রহ করি। ক্লাব সভাপতি কৃষ্ণপাল জানান, আমাদের মধ্য শান্তিনগর গ্রামের যে শারদীয় দুর্গোৎসব, এই দুর্গোৎসব প্রথমে আমাদের দাদু বাবারা চালু করছিলেন ওই মধ্য শান্তিনগরের রতন পালের বাড়িতে। বাবার নাম ক্ষেত্রমোহন পাল। ওখানে ৭ বছর আমাদের প্রথম পুজোটা চালু করে। ওখানে থেকে এরপরে পরিবর্তন হয়ে আমাদের ক্লাবের আন্ডারে প্রায় ৬০ বছর আমরা এখানে পুজো করি। এখন অবধি আছে, এখন অবধি চলছে। সামনেও যাতে আরও সুন্দরভাবে করতে পারি সেই উদ্যোগ নিয়ে পাড়ার সবাইকে নিয়ে আমরা মিটিং করে যাতে সুষ্ঠুভাবে পূজা পরিচালনা করতে পারি সেইভাবে আমরা উদ্যোগ নিই সবাই জন্মত নিয়ে। সব মিলিয়ে গ্রামীণ পুজোগুলোতেও যে এবছর জমজমাট তা বলাই চলে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ৪২ বছরে পদার্পণ করল সোনামুড়া শহরের রবীন্দ্রনগরের ঐতিহ্যবাহী দত্তবাড়ির শারদীয় দুর্গোৎসব। সোনামুড়া শহরের পার্শ্ববর্তী গ্রাম রবীন্দ্রনগরের দত্তবাড়ির শারদীয় দুর্গোৎসব এবছর পদার্পণ করল ৪২ বছরে। দীর্ঘ ৪২ বছর ধরে নিজস্ব উদ্যোগে দেবী মায়ের আরাধনায় ব্রতী হয়ে আসছেন এই পরিবারের সদস্যরা। তাছাড়া অন্যান্য বছরের চেয়ে এবছরেও পুজোয় রয়েছে ভিন্নতা। এবছর দেবী মায়ের জোড়া কাঠামে মূর্তি পুজোয় ব্রতী হয়েছেন দত্তরা। বিগত ৩ পুরুষ ধরেই চলে আসছে এই পুজো, যেটি বর্তমানে রবীন্দ্রনগরের একটি ঐতিহ্যবাহী দুর্গোৎসব। পূর্বে এই পুজোর প্রতিমা তৈরি করতেন দত্ত পরিবারের সদস্য গণেশ দত্ত। বিগত কয়েক বছর যাবৎ শারীরিক অসুস্থতার কারণে এখন মায়ের প্রতিমা কিনে আনতে হচ্ছে এলাকার অন্যান্য মৃৎশিল্পীদের কাছ থেকে। দত্তদের এই পুজোর সূচনা হয় ঢাকার বিক্রমপুরে, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কালীগাছা, শিলমুড়ি এবং সবশেষে এখন ত্রিপুরাতে। পূর্বপুরুষদের আমলে এই পুজোয় বলি প্রথা ছিল। পুজোয় মহিষ ও পাঠা বলি দেওয়া হতো, কিন্তু এই পরিবারেই পূর্বপুরুষ তারক দত্ত এই বলি প্রথা বন্ধ করে মাকে বৈষ্ণবী রূপে পূজা করে আসছেন। এই বিষয়ে বলতে গিয়ে
পুজোর প্রধান উদ্যোক্তা গণেশ দত্ত বলেন, রামচন্দ্র দত্তর ছেলে রামমাণিক্য দত্ত, রামমাণিক্য দত্তর ছেলে তারক দত্তর ছেলে জগবন্ধু দত্ত এবং তারা ভাইয়েরা অনেকজনের ছিল। তারপরে আমরা চারি ভাই যখন ত্রিপুরাতে আমরা আসি, ত্রিপুরাতে এসে আমরা 6-7 বছর আমাদের পূজা বন্ধ ছিল, কিন্তু প্রতিমা বন্ধ ছিল, কিন্তু আমরা 3 দিনে ঘট করে দিতাম। তারপর থেকে 74 থেকে এই পূজা আরম্ভ হয়েছে এবং আজ অবধি চলছে। এবং বৈষ্ণব মতে, যেটা নাকি এখন যে মতে আমরা পূজাটা করি, সেটা লাগে বৃহৎনন্দী মতে আমাদের পূজাটা এখন বর্তমানে যেটা চলছে সেটা তারক দত্তের আমার থেকে সৃষ্ট। তারক দত্তের পূর্বে যারা রামমাণিক্য, রামচন্দ্র এরা করে গেছিল বলি প্রথা, মহিষ বলি। উল্লেখ্য, পুজোর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা ইত্যাদি যাবতীয় কাজকর্মগুলি গভীর আনন্দের সহিত করে আসছে এলাকার যুবকরা। এই পুজোকে কেন্দ্র করে এলাকায় এক উৎসব মুখরিত পরিবেশ সৃষ্টি হয়। রবীন্দ্রনগর থেকে অমিত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। 9 বছরের এক উপজাতির শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো এক বৃদ্ধ। ঘটনা সালেমা থানাধীন নাকাশিপাড়া এলাকায়। একদিকে শারদীয়া দুর্গাপূজায় যখন ব্যস্ত গোটা রাজ্য, তখন পাশের বাড়ির এক ব্যক্তির দ্বারা ধর্ষিতা হলো 9 বছরের এক শিশুকন্যা। ঘটনা সালেমা থানাধীন নাকাশিপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে ধর্ষিতা মেয়েটি পাশের এক বাড়িতে যায়। বাড়ির মালিক প্রণব দেববর্মাকে সে দাদু বলে ডাকত। প্রণব দেববর্মা 2 সন্তানের বাবা বলে জানা যায়। বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি বাড়িতে এসে কাউকে কিছুই বলেনি, কিন্তু অসুস্থতা বোধ করায় সে গোটা ঘটনা তার মায়ের কাছে খুলে বলে। তখন মেয়ের বাবা ও মা মঙ্গলবার রাত 1:30 নাগাদ সালেমা থানায় মামলা করে। মামলা নেয়ার পর তদন্তকারী অফিসার সুমন সিনহা অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার মেয়েটিকে মেডিকেল চেকআপের পর অভিযুক্তকে আদালতে তোলে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে। এই বিষয়ে তদন্তকারী অফিসার সুমন সিনহা বিস্তারিত জানান। আমাদের কাছে রাত্রে 1:30টার সময় একটা খবর আসলো যে নাকাশিপাড়াতে 9 বছরের একটি মেয়ে রেপ হয়েছে। কিন্তু আমরা ওই যে আসামিটা ওইটাকে আমরা ট্রেস করতে পেরেছি এবং তাকে কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি। অ্যারেস্ট করার পরে ছেলে ডেলিভার হবে, বিয়ে করছে এবং 2টা বাচ্চাও আছে। রিমান্ডে আমরা প্রেয়ার দিয়েছি, যদি রিমান্ডে প্রেয়ার দিয়েছি। 5 দিনের কেস নাম্বার হলো 29-14। ঘটনা তো হলো দুপুর 1:30টার দিকে হলো, কিন্তু তখন ওর মা এবং ওর মা এবং বাবা অ্যাবসেন্টে এই ঘটনাটা হয়েছে 1:30টার সময়, কিন্তু আমাদের থানাতে রিপোর্ট এসেছে রাত্রে 1:30টার সময়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শারদোৎসবের দিনগুলি নিরাপদ ও সুনিশ্চিত করতে ভালোবেসে রক্ত দিন, এই স্লোগানকে সামনে রেখে ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন উদযাপন করে স্বেচ্ছা রক্তদান দিবস। শারদোৎসবের অফুরন্ত আনন্দকে নিরাপদ ও সুনিশ্চিত করতে অক্টোবরের প্রথম দিন ভালোবেসে রক্ত দিন, এই স্লোগানকে কেন্দ্র করে সারা দেশের সাথে ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন উদযাপন করল জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক বিকাশ বরণ ভট্টাচার্য। অ্যাসোসিয়েশনের সদস্যা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত ভাষণ রাখেন বিকাশ বরণ ভট্টাচার্য। ব্লাড ডোনেশন এই 1 অক্টোবরে এটা আমাদের ধর্মনগর স্বেচ্ছা রক্তদান যে আমাদের সমিতি আছে ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন, তার একটা বাৎসরিক অনুষ্ঠানের প্রতি বছর আমরা করে থাকি। তো এবার অনুষ্ঠানে শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সংস্থার সদস্য